কক্সবাজারে বিনোদনের জন্য গড়ে ওঠেনি আধুনিক কোনো সুযোগ সুবিধা। পরিকল্পনা, উদাসীনতা ও উদ্যোগের অভাবকে দায়ী করছেন পর্যটন সংশ্লিষ্টরা। বগুড়ায় যমুনার দুর্গম চরাঞ্চল যেন অপরাধীদের অভয়ারণ্য। গরু চুরি, ডাকাতি ও মাদক কারবারিদের তৎপরতায় শঙ্কিত লক্ষাধিক মানুষ। প্রায় ১.৫ দশক পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন আজ। ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং মাগুরায় মধুমতির ভাঙনে বিলীন পলাশবাড়িয়া ইউনিয়নের একমাত্র পাকা সড়ক। ভোগান্তিতে ৫ গ্রামের অন্তত ১০,০০০ মানুষ। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা শিরোনাম। সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। পর্যটন দিবস উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় শোভাযাত্রা চলছে। শোভাযাত্রার আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। কথা বলবো তার সাথে। মহিবুল্লাহ, আপনাকে বিশ্ব পর্যটন দিবসের শুভেচ্ছা। আর শোভাযাত্রা অংশ নিয়ে কি বলছেন তারা বিস্তারিত জানাবেন। র্যালি চলছে। র্যালিটি মূলত পর্যটন দিবস উপলক্ষে যে র্যালিটি শুরু হয়, সে র্যালিটি মূলত হচ্ছে যে এই জায়গার যে পৌরসভা রয়েছে সেই পৌরসভা থেকে শুরু হয়ে শহরের পর্যটন নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইতিমধ্যেই কিন্তু যে পর্যটন নগরীর যে পর্যটন কর্পোরেশনের যে ভবনটি রয়েছে সেখানে কিন্তু এসে পৌঁছেছে। এখানে এর পরবর্তীতে কিন্তু এক আলোচনা সভা রয়েছে পর্যটন দিবসের উপরে। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে এই পর্যটন দিবসের যে সারাদিনব্যাপী যে প্রোগ্রাম, এখানে কিন্তু জেলা প্রশাসক সহ এখানে উপস্থিত রয়েছে জেলা প্রশাসক এবং হচ্ছে যে এখানকার যিনি উপজেলার নির্বাহী অফিসার তিনি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়া এখানে যারা হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশন এবং হচ্ছে যে পর্যটন খাত সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু এই পর্যটন দিবসের প্রোগ্রামে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। এখন বর্তমানে কিন্তু আনুষ্ঠানিকতা চলছে, র্যালি চলছে। র্যালির পরবর্তী সময়ে কিন্তু এখানে এক আলোচনা সভা, এই দিবসটির উপরে কিন্তু আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। তো পটুয়াখালীর কুয়াকাটা থেকে পর্যটন দিবসের এই ছিল সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ মহিবুল্লাহ। বিশ্ব পর্যটন দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য পর্যটন এবং টেকসই রূপান্তর। আর এই টেকসই পর্যটনের আলোকে মৌলভীবাজার জেলায় গড়ে উঠছে অপার সম্ভাবনা। চা বাগান ও পাহাড়ি জনপদ ঘিরে স্থানীয়রা পাচ্ছেন নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের সুযোগ। সবুজের সমারোহ, পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা আর কুয়াশায় ঢাকা চা বাগান, প্রকৃতির এই সৌন্দর্যে ভরপুর মৌলভীবাজার। এই জেলার পর্যটন শিল্পের সঙ্গে জড়িয়ে আছে চা শিল্প ও গ্রামীণ জীবনযাত্রা। ২৯টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনধারা পর্যটকদের কাছে হয়ে উঠেছে বাড়তি আকর্ষণ। চা পাতার সুবাস ঘেরা এই জনপদে বাড়ছে টি ট্যুরিজমের কদর। অনেক চা বাগান, অনেক টি স্টেট ছিল। মৌলভীবাজারের সব কিছুই সুন্দর, যেদিকেই তাকাই সেদিকেই সবুজ আর সবুজ। জায়গার যে জল পড়ছে এটা আসলে দেখার মতো, এবং আমরা কলেজ সহ অনেক স্টাফরা এসেছি। শুধু তাই নয়, প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে গড়ে উঠেছে অর্ধশতাধিক পরিবেশ বান্ধব আবাসন, যা পর্যটকদের আকর্ষণ ছাড়াও ব্যবসায়ীদের জন্য তৈরি করেছে নতুন বিনিয়োগের সুযোগ। নেচারকে ঠিক রেখে তার ফাঁকে ফাঁকে আমাদের এই ঘরগুলা করা, কটেজগুলা করা বা তাদের বিনোদনের জায়গাগুলা করা। আমাদের মণিপুরীদের নিজস্ব চা আমরা এটা করতে দেই এবং শরবত দেই আমাদের মণিপুরীদের ঐতিহ্য। ঢাকা শহর থেকে আইসা এখানে আপনার মডার্ন ফুডটা তো গেস্ট আসলে আশা করে না, আর আমরাও চাই তাদেরকে একদম এলাকার যে ফুডগুলো আছে সেগুলা প্রোভাইড করতে। জেলা প্রশাসন সম্প্রতি পর্যটন বিকাশে নতুন উদ্যোগ নিয়েছে। চায়ের দেশ নামে তথ্যভাণ্ডার ওয়েব পোর্টাল চালুর পাশাপাশি ভ্রমণকারীদের জন্য নিশ্চিত করা হচ্ছে আধুনিক আবাসন সুবিধা। আমরা ওয়েব পোর্টাল নতুন করে সাজাতে চাচ্ছি, যে পৃথিবীর যে কোনো জায়গার থেকে যেন আমাদের এই মৌলভীবাজার সম্পর্কে জানতে পারে এবং পর্যটকরা যেন সুবিধা পায়। আমরা এখানে পর্যটন কর্পোরেশনের এখানে একটা 3 স্টার মোটেল করার জন্য আমাদের প্রস্তাবনা আছে। আমরা 2টা জায়গা সিলেক্ট করছি, একটা হচ্ছে শ্রীমঙ্গল, একটা হচ্ছে কমলগঞ্জ, সেটা আমরা পাঠিয়ে দিচ্ছি।
সঠিক পরিকল্পনা আর অবকাঠামোগত উন্নয়ন হলে টি ট্যুরিজম হতে পারে এখানকার প্রধান হাতিয়ার, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। ভ্রমণের জন্য পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা রাঙামাটি। সুযোগ পেলেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে সেখানে ছুটে যান তারা। সেখানে আছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী, তার কাছ থেকে জানবো আরও তথ্য। সৈকত, ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় বরাবরই স্থান পায় পাহাড় লেক ঘেরা রাঙামাটি। আজ বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে কি কি কর্মসূচি আছে আর পর্যটন বিকাশে নতুন কোনো পরিকল্পনা রয়েছে কিনা সংশ্লিষ্টদের সব মিলে জানাবেন। সাথী, আপনি যেমনটি বলছিলেন, আসলে ভ্রমণ পিপাসু যে মানুষগুলো তাদের সকলের পছন্দের প্রথম সারিতে থাকে লেক, পাহাড় আর ঝর্ণার যে মিতালি দেখার জন্য, এবং সেটি দেখতে হলে অবশ্যই তাকে রাঙামাটি ভ্রমণে আসতে হয়। তাই রাঙামাটির এই পর্যটন শিল্প বিকাশের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে শুনে এসেছি যে এখানে ব্যাপক ধরনের উন্নয়নের কথা আমরা শোনা গেলেও আসলে আদতে যতটুকু এগোনোর কথা এই পর্যটন শিল্প ততখানি এগোয়নি বলে মনে করছেন এখানকার পর্যটনের খাত সংশ্লিষ্ট যারা আছেন তারা। আমরা যদি একটু জিনিস দেখাতে চাই যে সেটি হচ্ছে রাঙামাটি পর্যটনের যে ঝুলন্ত সেতু, যেটিকে সিম্বল অফ রাঙামাটি বলা হয়, সেটিও কিন্তু প্রতি বছর পানির নিচে তলিয়ে যায়। মূলত পানির যে লেভেল যতখানি থাকার কথা সেটি বিবেচনায় না নিয়ে অপরিকল্পিতভাবেই মূলত এই সেতুটি নির্মাণ করার বছরই কিন্তু এই পানিটি তলিয়ে যায়। যদিও এই পর্যটন দিবস আসলে নানা ধরনের কর্মসূচি পালন করে থাকে এখানকার জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন। রাঙামাটি পর্যটন শিল্পটি যেহেতু রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন, তাই তারা আজকে এই দিবসটিকে কেন্দ্র করে ম্যারাথন, আলোচনা সভা, র্যালি সহ পর্যটন, টুরিস্টিক গাইড এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রশিক্ষণ সহ নানা ধরনের কর্মসূচি নিয়েছে এই মাসটিকে কেন্দ্র করে। আমরা ইতিমধ্যে দেখেছি যে সকালবেলা একটি ম্যারাথন রাঙামাটি পর্যটন কমপ্লেক্স থেকে শুরু হয়েছে। তো এখানকার যে পর্যটন শিল্প যতখানি হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কটেজ নির্মাণ হয়েছে, যেগুলো অধিকাংশ ক্ষেত্রে হয়তো অনেকটা অপরিকল্পিতভাবে নেওয়া হয়েছে, এবং যে বিকাশের জন্য যে সরকারের যে সমন্বিত যে উদ্যোগ এবং সরকারি যে প্রণোদনা সেটির আসলে অনেক বেশি প্রয়োজন বলে মনে করছেন এখানে পর্যটন ব্যবসায় যারা জড়িত আছেন। তারা মনে করছেন যে সরকার যদি একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করে এবং পরিকল্পনার মধ্য দিয়ে যদি পর্যটন শিল্প বিকাশ করা যায়, তাহলে এই পার্বত্য চট্টগ্রামের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হতে পারে এই পার্বত্য চট্টগ্রামের এই পর্যটন শিল্প। এখানকার লেক, পাহাড় এবং ঝর্ণাকে কাজে লাগিয়ে আসলে যেভাবে পর্যটন শিল্পের বিকাশ হওয়া উচিত ততখানি কিন্তু হয়নি। তারপরও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আমরা শুনেছি যে ইতিমধ্যে তারা জানিয়েছে যে প্রায় 1200 কোটি টাকার একটি প্রকল্প তারা হাতে নিয়েছে পর্যটন শিল্পের বিকাশের জন্য। সেটি হয়তো অনুমোদন হলে সেখানে পর্যটনের জন্য হয়তো আরো ভালো কিছু অপেক্ষা করবে সেই প্রকল্পের মধ্য দিয়ে। তবে এখানকার যে পর্যটনের যে নিরাপত্তার ব্যবস্থা থেকে শুরু করে সকল ধরনের ব্যবস্থা এখানকার প্রশাসন নিশ্চিত করার জন্য সবসময় চেষ্টা করে। তবে সরকারি সমন্বিত উদ্যোগ এবং যারা বেসরকারি ভাবে এই পর্যটন খাতে যারা বিনিয়োগ করছেন তাদেরকে যদি সহায়তা এবং যথাযথ নির্দেশনা প্রদান করা যায়, তাহলে এই পর্যটন শিল্পের বিকাশের জন্য একটি অন্যতম সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন, এবং দেশি বিদেশি আরো পর্যটক ভ্রমণে উৎসাহিত হবে এই রাঙামাটি। পাশাপাশি স্থানীয়রা অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে মনে করছেন এখানকার যারা পর্যটন শিল্পের সাথে যারা জড়িত আছেন তারা। এই ছিল রাঙামাটি থেকে। ধন্যবাদ সৈকত। প্রায় 1.5 দশক পর আজ হতে যাচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। সকাল থেকেই সম্মেলন ঘিরে নেওয়া হচ্ছে শেষ সময়ের প্রস্তুতি। নেতাকর্মীদের প্রত্যাশা এই সম্মেলনের মধ্য দিয়ে স্থানীয় বিএনপি সাংগঠনিকভাবে আরও বেশি সুদৃঢ় হবে, অনেকাংশে কমে আসবে নেতৃত্বের জোর। দ্বিবার্ষিক এই সম্মেলনে তৃণমূলে 1414 জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তাদের নেতৃত্ব নির্বাচিত করবেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা বাড়তি অনুপ্রেরণা যোগাবে। সম্মেলন নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী, কথা বলবো তার সাথে। নাসির, নেতাকর্মীরা কি জড়ো হতে শুরু করেছেন কিনা, কখন আনুষ্ঠানিকভাবে সম্মেলনের কার্যক্রম শুরু হবে আর উচ্ছ্বাস কেমন দেখছেন, সব মিলে জানাবেন। দ্বিবার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হবে কুমিল্লা টাউন হল মাঠে। এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে এবং এই সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। তো আমরা এই সম্মেলনটির যেটি দেখছি সেটির বিকেল 3টায় এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সম্মেলন স্থলে তাদের সম্মেলনের আয়োজকেরা মঞ্চ এবং যারা আসবেন নেতাকর্মী এবং ডেলিগেট কাউন্সিলর তাদের জন্য
সকল আয়োজন তারা সম্পূর্ণ করেছেন। অর্থাৎ আমরা কথা বলেছি বিকেল 3টায় যেহেতু সম্মেলন, সেই হিসাবে দুপুর নাগাদ নেতাকর্মীরা এই সম্মেলনস্থলে এসে পৌঁছাবেন। তো আমি যেটা আপনাকে জানাচ্ছি সেটা হচ্ছে যে কুমিল্লা জেলা দুটি সাংগঠনিক দুটি বিভক্ত, একটি কুমিল্লা উত্তর জেলা এবং দক্ষিণ জেলা। দক্ষিণ জেলায় 10টি উপজেলা এবং 4টি পৌরসভা নিয়ে দক্ষিণ জেলাটি শুরু হয়েছে বিএনপির। সেই 10টি উপজেলা এবং 4টি পৌরসভার মধ্যে উপজেলা এবং পৌরসভা ইউনিটগুলো সম্মেলন সম্পন্ন করে আজকে 1414 জন কাউন্সিলর তাদের ভোটে তাদের জেলা দক্ষিণ জেলা সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে নির্বাচিত তাদের নেতা নির্বাচন করবেন এবং প্রায় 70,000 ডেলিগেটস এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এর বাইরে তারেক রহমানের বক্তব্য শোনার জন্য জেলা থেকে, উত্তর এবং দক্ষিণ জেলা থেকে নেতা আসবেন বলে আমাদেরকে জেলা আহ্বায়ক কমিটির সদস্যরা জানিয়েছেন। তারা জানিয়েছেন প্রায় লক্ষাধিক নেতাকর্মীর সমাগম এই সমাবেশে ঘটবে, কারণ দীর্ঘ 16 বছর পর তাদের দলের প্রধান তারেক রহমানের বক্তব্য শোনার জন্যই নেতাকর্মীদের এই সমাবেশস্থল এবং এই সমাবেশ আসবেন বলে তারা জানিয়েছেন। তবে এই সমাবেশকে ঘিরে আমরা গত কয়েক মাস যাবৎ দেখছি যে আনন্দ উদ্দীপনা দেখা। কুমিল্লা থেকে বিএনপির সম্মেলনের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। মাগুরার মোহাম্মদপুরে মধুমতির ভাঙনে বিলীন হয়েছে পলাশবাড়িয়া ইউনিয়নের একমাত্র নতুন পাকা সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন 5টি গ্রামের অন্তত 10,000 মানুষ। সড়ক সংস্কার ও ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ না নিলে বড় প্রভাব পড়বে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে। মাগুরার মোহাম্মদপুর উপজেলার মধুমতি নদীর তীর ঘেঁষে চলে গেছে বাজার দেউরি সড়ক। পলাশবাড়িয়া ইউনিয়নের দেউরি, যশমন্তপুর, ভবানীপুর সহ 5 গ্রামের অন্তত 10,000 মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। সম্প্রতি সড়কটি পাকা করে এলজিইডি, কিন্তু 1 সপ্তাহ আগে কিছু অংশ ধসে যায় নদীতে। এতে পুরোপুরি ভেঙে পড়েছে যাতায়াত ব্যবস্থা। চরম ভোগান্তিতে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। আমার ঘাট, আমার মাদ্রাসা, আমার হাই স্কুল, প্রাইমারি, এমনি যেমন হাজার হাজার ছেলে আসা যাওয়া করে, কিন্তু এই রোডে যে পরিস্থিতিতে আর কোনো সম্ভাবনা নাই। কোনো প্রকারে গাড়ি আসা সম্ভব না। আমি তো আমার জীবনের পর রিস্ক নিয়ে আসছি, গাড়ির রিস্ক। এই পরিস্থিতি তো এই রাস্তায় চলা মানে সম্ভবই না। যে কায়দা আসছে, যেহেতু অন্যতিলম্বে ঠিক না করলে পরে তো আমাদের যাতায়াতের খুব সমস্যা হবে। এদিকে কয়েক বছরের ভাঙনে নদীতে চলে গেছে ঝামা কবরস্থানের 1/3। এতে দেখা দিয়েছে দাফনের জায়গার সংকট। গোরস্থানটা ভাঙ্গে গেলে পরে আমরা গরিব যারা মানুষ, এই গোরস্থানটা ভাঙ্গে গেলে পরে মাটি দেওয়ার কোনো জায়গা নাই। রাস্তাটা ভাঙ্গে গেছে, নদীতে ভেঙে গেছে। আমাদের জমিতে রাস্তা গেলে পরে আমাদের ক্ষতিপূরণ করতে হবে। সেপ্টেম্বরের 20 তারিখের পরে পানি কমতে থাকবে, তখন আমরা অবস্থা বুঝে ওখানে জরুরি ব্যবস্থা গ্রহণ করে আমরা অস্থায়ী প্রতিরক্ষা কাজ করব। সড়কটি সংস্কারের পাশাপাশি মধুমতি নদী পাড়ে টেকসই বাঁধ নির্মাণে শীঘ্রই ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গায় সিন্ডিকেটের কারণে দেখা দিয়েছে সারের সংকট। এমন পরিস্থিতিতে বিপাকে কৃষক। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সেলিম, কেন ডিলারদের কাছ থেকে সার পাওয়া যাচ্ছে না, সার সংকট নিয়ে বা কি বলছেন কৃষকরা, জানাবেন। সাথে আসলে যে কোনো মৌসুম শুরু হলেই কিন্তু কৃষকদের প্রয়োজন সার, আর এই সার কিন্তু যারা ডিলার রয়েছে তারা কিন্তু কৃত্রিম সংকট দেখে কিন্তু কৃষক যারা রয়েছে তাদের সার থেকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে। আমরা দেখেছি ডিলার পয়েন্টে কিন্তু সার না পেলেও কিন্তু যারা খুচরা বিক্রেতা তাদের কাছ থেকে সার পাওয়া যাচ্ছে, সেই সারের দাম কিন্তু আবার অধিক মূল্যে কিনতে হচ্ছে। তো এই মুহূর্তে আমাদের সাথে একজন কৃষক যুক্ত আছে, আমরা তার কাছ থেকে আসলে জানতে চাই যে আসলে সার কি অবস্থা, আপনারা ঠিকমতো পাচ্ছেন কিনা এবং পাইলে কি পরিমাণে দাম দিয়ে কিনতে হচ্ছে? আমি 10 একর জমিতে চাষ করি, আমার 9 একর সবজি চাষ, বছরে 3 বার আমার ফসল হয়। আমি সার নিতে গেলে আমাকে লাইন দিয়ে সার নিতে বলে এবং বলে যে 25 কেজি বেশি পাবেন না। আমার যেখানে দরকার 20 বস্তা 10 বস্তা, সেখানে আমাকে দেওয়া হয় 25 কেজি। আমি না নিয়ে রাগ করে চলে এসেছি এবং এই যে বাইরে এসে কিনেছি 500 টাকা 1000 টাকা বেশি দিলেই সার পাওয়া যায়,
যে সার 1350 টাকা, সেটা 2200 টাকা দিলেই বাইরে খুচরা বাজারে অ্যাভেলেবল সার, এই দিয়ে আমি চাষ করছি। এতে আমাদের প্রভাব পড়ছে, আমরা ক্ষতিগ্রস্ত হব এবং সমস্ত কৃষকগুলি ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ। সাথী আসলে শুনছিলেন। আর একটা তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি, চুয়াডাঙ্গাতে কিন্তু বেশ কয়েকটি পরিবারের হাতে কিন্তু এই সারের ডিলার রয়েছে। বিশেষ করে আমরা এমনটি দেখেছি, এমনও পরিবার আছে 6 থেকে 7টি ডিলার তাদের দখলে রয়েছে। এই কারণে কিন্তু সারের যে সিন্ডিকেট, তারা কিন্তু সংকট দেখিয়ে কিন্তু কৃষকদের সার থেকে বঞ্চিত করছে এবং সারের দাম কিন্তু বাইরে বেশি দর দিলেই কিন্তু পাওয়া যাচ্ছে। এই কারণে কিন্তু উৎপাদনে কিন্তু বেশ ব্যয় দেখা দিচ্ছে এবং সঠিক সময়ে সার না পায় কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সাথী, এই ছিল চুয়াডাঙ্গা থেকে সার সংকটের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সেলিম। ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় 200 বছরের পুরনো এই প্রতিযোগিতায় 8টি নৌকা অংশ নেয়। আর নৌকা বাইচকে কেন্দ্র করে বোয়ালমারীর তেলজুরি বাজারে বসেছিল গ্রামীণ মেলা। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়িতে অনুষ্ঠিত হয়ে গেল প্রায় 200 বছরের গ্রাম বাংলার ঐতিহ্যের নৌকাবাইচ। প্রতি বছরের মতো এবছরও নৌকাবাইচের আয়োজন করে এলাকাবাসী। অংশ নেয় জেলাসহ আশপাশের জেলার 8টি বাইচ নৌকা। নৌকাবাইচ দেখতে কুমার নদের দুপারে ভিড় করেন হাজার হাজার মানুষ। শত শত ছোট বড় নৌকায় কুমার নদের দুপারে ঢাক ঢোল পিটিয়ে উৎসাহ দেন প্রতিযোগীদের। এদিকে নৌকাবাইচ উপলক্ষে তেলজুরি বাগানে নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন শত শত দোকানি। মেলায় স্থানীয় কারুশিল্প, খাবার ও খেলনা সহ নানা জিনিসপত্র পাওয়া যায়। দর্শনার্থীরা নৌকাবাইচ দেখার পাশাপাশি মেলা উপভোগ করেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা পারিবারিক মিলন মেলাও তৈরি হয়। সৌহার্দ্য ও ভালোবাসা ধরে রাখতে, গ্রামীণ সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য এ ধরনের আয়োজন বারবার হোক, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।